রানা শীতি বিভ্রম, জ্বলে ওঠো তাপের জ্বালা, আলো করো আধারের শত্রু। বুম। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন বিশাল, ইমরান খান, পূর্বা মণ্ডল, রানা বিশ্বাস এবং সৌমিতা চ্যাটার্জি। কংগ্রেচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। মাছ নিয়ে যান, মাছ নিয়ে যান, এ বাবু মাছ নিয়ে যান, ভালো ভালো মাছ সবই আমার কাছে, এই এসে মাছ নিয়ে যান। আমাকে 1 কেজি ওই পুঁটি মাছগুলো দাও তো, বেছে বেছে বড়গুলো দিও। ঠিক আছে বাবু, দিচ্ছি। হরেন এই মহেশখালী গ্রামেই থাকে। তিতাস নদী থেকে মাছ ধরে সেই মাছ মহেশখালী হাটে এসে বিক্রি করেই বেশ চলে যায় হরেনের। কিরে হরেন, মাছ বেচা শেষ হয়নি তোর এখনো? সন্ধ্যা তো নেমে এলো, বাড়ি যাবি না? এবার ওঠ। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাব, 5 মিনিট দাঁড়া আমার জন্য, এক্ষুনি গুছিয়ে নিচ্ছি সব। মিনিট 5 পর সব কিছু গুছিয়ে বেঁচে যাওয়া কিছু মাছ সাথে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো হরেন। কি অন্ধকার আজ দেখেছিস? আরো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল তোর জন্য। কি করব বল, মাছগুলো নদী থেকে ধরে বাজারে নিয়ে আসতে আসতে বড্ড দেরি হয়ে গেল আজ। তোর হাতে ওই ব্যাগটা আবার কিসের? ওই কিছু মাছ বেঁচে গিয়েছিল, ওগুলো ব্যাগে পুরে নিয়েছি, বাড়িতে গিয়ে গিন্নিকে ভেজে দিতে বলবো। হরেনের মুখে কথাটা শুনেই বিপ্লব হুট করে দাঁড়িয়ে পড়ল। আরে কি হলো তোর, দাঁড়িয়ে পড়লি যে? তুই মাছ নিয়ে ওই কাঁঠালপুরীর ঘাট দিয়ে যাবি? তোর কি মাথায় ব্যামো হয়েছে? তো এইটাতে এত অবাক হচ্ছিস কেন? কি আছে ওখানে? হ্যাঁ, তুই জানিস না ওই ঘাটের বেলগাছটায় এক পিশাচের বাস। সন্ধ্যার পরে মাছ মাংসর গন্ধ পেলে ওই পিশাচটা জেগে ওঠে। তুইও দেখছি একেবারে খুঁড়োর মতো হয়ে গেলি। ভূত প্রেত পিশাচ এগুলো সব রূপকথার গপ্প। চল দেখি আজকে আমাদের ধরে। হ্যাঁ, হরেন আর বিপ্লব নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে এগিয়ে যেতে লাগলো। চারদিকে নিস্তব্ধতা, ঝিঝি পোকার কিটকিট ডাক আর অজানা সব পাখির কিচিরমিচির। এমনিতেই যেন গা শিউরে ওঠার পরিবেশ। বেশ খানিকটা দূর এগিয়ে যেতেই সেই নদীর ঘাট আর সেই বেলগাছটা নজরে আসলো হরেনের। ওই বেল গাছটাই তো নাকি? চল আজকে ওটার নিচ দিয়েই যাব। কথাটা বলেই হরেন হন হন করে বেলগাছটার দিকে এগিয়ে যেতে লাগলো। বিপ্লব কিছু বলার সুযোগই পেল না, না পারতে সেও তার পিছু পিছু যেতে লাগলো। বিপ্লব আর হরেন গাছটার নিচে পৌঁছে গেল। গাছের নিচে দাঁড়িয়ে হরেন বলল, কই, কোথায় তোদের পিশাচ? হ্যাঁ, আমায় দেখে পালালো নাকি? হ্যাঁ, ভাই চল চল, এখানে দাঁড়াসনি, চল ভাই। হ্যাঁ চল, আর বেশিক্ষণ এখানে থাকলে তোর যে দেহ ত্যাগ হবে। কথাটা বলেই হরেন আর বিপ্লব বাড়ির দিকে হাঁটা শুরু করতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন হরেনের ব্যাগ ধরে থাকা হাতটি খপ করে ধরে ফেলল। কি রে, তুই আমার হাতটা ধরলি কেন? কি বলছিস তুই? তোর হাত আবার আমি কখন ধরলাম? বিপ্লবের কথা শুনে হরেন তার মাথাটা পিছনের দিকে ঘোরালো। আর তখনই হরেন দেখতে পেল একটা হাত তার হাতটাকে জাপটে ধরে আছে। তবে হাতটা যেতে যেতে
বেলগাছের মগডাল অবধি চলে গেছে। আর সেখানে বসে আছে এক নরপিশাচ। তার ধারালো দুটি দাঁত বের করে খিলখিল করে হাসছে। কোথায় যাচ্ছিস? অনেক দিন ধরে এমন টাটকা মাছের গন্ধ আমি পাইনি। দিয়ে যা, ওই ব্যাগে থাকা মাছগুলো আমায় দিয়ে যা। ওরে বাবা, এ কি রে? হরেন, পালা পালা জলদি। কথাটা বলেই বিপ্লব সব কিছু ফেলে ফুলে এক দৌড় লাগালো। ভাই দাঁড়া, আমাকে রেখে যাস নে। কি রে, দিবি না? ওই মাছগুলো আমায় দে। এই নাও মাছ, সব নিয়ে যাও। আমাকে কিছু করো না, আমাকে যেতে দাও, আমাকে শুধু যেতে দাও। কথাটা বলেই সব কিছু সেখানেই রেখে বাড়ির দিকে দৌড় লাগালো হরেন। বাড়ি পৌঁছে কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়ল হরেন। রাত তখন বেশ গভীর। হঠাৎ হরেন খেয়াল করল তার মাথার পাশে থাকা জানালার ওপাশ থেকে কেউ একজন ফিস ফিস করে কিছু বলছে। হরেন হকচকিয়ে ঘুম থেকে উঠে বসল। জানালার ওপাশে একটু ভালো করে লক্ষ্য করতেই দেখল সেই পিশাচটি হরেনের জানলার বাইরে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তার চোখগুলো থেকে লাল টকটকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমার থেকে পালিয়ে যাবি কোথায়? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাকে মাছ দিয়েই আসলাম, আমার পিছু নিয়েছে কেন? এত বছর পর আমার ঘুম ভাঙিয়েছিস তুই। আজ থেকে প্রত্যেক দিন রাতে তুই আমাকে এভাবে খেতে দিবি। মাছ, মাংস, মানুষের রক্ত সব চাই আমার, সব চাই। কথাটা বলেই সেই পিশাচটা আবার হাওয়ায় মিলিয়ে গেল। এরপর থেকে হরেন তার প্রত্যেক দিন নদী থেকে ধরা সব মাছ পিশাচকে দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হরেন একা একা থাকা শুরু করে। দিন দিন রোগাক্রান্ত হয়ে যেতে থাকে হরেন। গ্রামের সকলে খেয়াল করল তাদের খোয়ার থেকে হাঁস মুরগি গায়েব হয়ে যেতে থাকলো। কারো কারো তো ছাগলগুলো সকালে চড়তে গিয়ে আর বাড়ি ফিরে আসে না। এ কি শুরু হলো বলতো? এই গ্রামে গত 50 বছরেও কখনো কোনো কিছু চুরি হয়নি, আর এখন প্রতিদিনই চুরি হচ্ছে। এর মানেটা কি বলতো? ঠিক বলেছ খুড়ো, তবে এই কাজ কোনো চোরের না। এই কাজ কার আমি সেটা জানি। এটা চোরের কাজ না, আবার কে করেছে সেটাও তুই জানিস? কে করেছে? হ্যাঁ, আমাদের ঘাটের বেলগাছে যেই পিশাচটা থাকতো, এগুলো তার কাজ খুড়ো। এইসব কি আবল তাবল বলছিস তুই? হ্যাঁ, ওই পিশাচকে গায়ের প্রবীণেরা এক মহাযজ্ঞ করি ওই বেল গাছের ডালে বন্দি করে রেখেছে, জানিস নে তুই? আমি ঠিক বলেছি খুড়ো, তুমি বিশ্বাস করছো না তো আমার কথা? তাহলে তাহলে আমার সাথে চলো, আমি তোমাকে
প্রমাণ করিয়ে দিচ্ছি। বিপ্লব খুড়োকে নিয়ে হরেনের বাড়ির দিকে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পর তারা দুজনে হরেনের বাড়ির কাছাকাছি যেতেই দেখল বাড়ির সামনে এক গাছের নিচে মাথায় হাত দিয়ে বসে আছে হরেন, রোগা জীর্ণ শীর্ণ চেহারা। এই দেখো খুড়ো, ও হরেনের আজ এই অবস্থা কেন জানো তুমি? তারপর বিপ্লব সেদিন রাতে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলল খুড়োকে। তবে সব কিছু বিপ্লব বললেও হরেন চুপ করে রইল। এত কিছু হয়ে গেল আর তোরা এটাকে এইভাবে লুকিয়ে রাখলি? যা করার খুবই দ্রুত করতে হবে। এই পিশাচ এইভাবে ছাড়া থাকলে এই গ্রাম এক শ্মশানে পরিণত হবে। খুড়ো কথাগুলো শুনে পরদিন সকালেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এক মহাতান্ত্রিকের খোঁজে। তাদের গ্রাম থেকে আরও 3 গ্রাম পরে লক্ষিন্দর গ্রামে এক সাধু থাকে, যার গুণ এবং নামডাক এর তুলনাই হয় না। তাকে সাথে নিয়ে খুড়ো আবার তাদের গ্রামে ফিরে আসলো। গ্রামে প্রবেশ করতেই তান্ত্রিক বলল, আমাকে ওই বেলগাছটার কাছে নিয়ে চল, যেখানে ওই পিশাচের বাস। ঠিক আছে বাবা, চলুন। তান্ত্রিক আর খুড়ো সাথে আরও কিছু গ্রামবাসী নিয়ে বেলগাছের দিকে হাঁটা শুরু করলো। বেলগাছটির কাছে গিয়ে তান্ত্রিক বলল, এই গাছে এখন আর সেই পিশাচটা নেই। সে এখান থেকে মুক্তি পেয়ে অন্য কোথাও চলে গেছে। এ কি বলছেন বাবা? এর থেকে আমাদের মুক্ত করুন। চিন্তার কিছু নেই, এইখানে নেই। এই পিশাচ তবে কোথায় আছে সেটাও আমি জানি। সেদিন দুজন যারা এই পিশাচকে দেখেছিল, কারা তারা? বাবা, আমি আমি ছিলাম সেদিন। তুই একাই ছিলি সেদিন? না বাবা, সেদিন হরেনও ছিল আমার সাথে, তবে সে তো এখানে নেই এখন। আমি এখানে এখন যজ্ঞ করব, তবে হরেনকে ছাড়া এই যজ্ঞ হবে না। তাকে নিয়ে আয়, যত জলদি সম্ভব নিয়ে আয়। তান্ত্রিকের কথা মতো গ্রামের কয়েকজন হরেনকে ডাকতে তার বাড়িতে যায়। কিছুক্ষণ পর হরেনকে তারা সঙ্গে করে তান্ত্রিকের সামনে হাজির হয়। তান্ত্রিক তার সামনে বিশাল এক যজ্ঞের আগুন জ্বালিয়ে তার সামনে বসে মন্ত্র জপছে। হরেন তার সামনে আসতেই তান্ত্রিক তার চোখ দুটো খুলে বলল, এইখানে বস তুই। আমি আমি কি করলাম এ বাবা? তান্ত্রিকের কথা মতো সকলে মিলে হরেনকে সেই যজ্ঞের আগুনের সামনে বসাতেই তান্ত্রিক মন্ত্র জপা শুরু করলো। রানাশীতি বিভ্রম, জ্বলে ওঠো তাপের জ্বালা, আলো করো আধারের শত্রু। বুম। তান্ত্রিক মন্ত্রটা জপে এক মুঠো জল হরেনের দিকে ছুঁড়ে মারতেই মুহূর্তে হরেনের রূপ বদলে গেল। হরেনের চেহারা এক কুৎসিত পিশাচের চেহারায় রূপান্তর হলো। এই পিশাচ এখন হরেনের ভেতরে বাসা বেঁধেছে। হরেনকে তিলে তিলে শেষ করে দিচ্ছে এই পিশাচ। এই পিশাচ এই গ্রামকে শেষ করে দিত। বাবা, আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। হরেনের ভেতর থেকে এই পিশাচকে মুক্ত করুন। হঠাৎ চারপাশ আধার হয়ে গেল। গাছে গাছে বাড়ি খেতে থাকলো। প্রচণ্ড বাতাস
আর বৃষ্টিতে তান্ত্রিকের সামনে থাকা যজ্ঞের আগুনটা ধপ করে নিভে গেল। আর তখনই আমাকে কিচ্ছু করতে পারবি না, এই গ্রামে সকলকে চিবিয়ে খাবো। আর তখনই তান্ত্রিকের কোমরে গোজা পুটলি থেকে এক মুঠো ছাই ছুঁড়ে মারে পিশাচের দিকে। সাথে সাথে পিশাচটা এক বীভৎস চিৎকার করে ওঠে। হরেনের সেই বিদঘুটে চেহারা আস্তে আস্তে পরিবর্তন হয়ে হরেনের স্বাভাবিক চেহারায় ফিরে এলো। চিন্তার কোনো কারণ নেই, এই পিশাচকে আমি চিরতরের জন্য শেষ করে দিয়েছি। তার আত্মা নরকের ভেতরে চলে গিয়েছে। এরপর খুড়ো হরেনের উদ্দেশ্যে বলল, হরেন, প্রবীণ লোকজনদের সম্মান করতে শিখ। এই দুনিয়ায় অনেক কিছুই আছে যা আমাদের চিন্তা চেতনার অনেক বাইরে। তাই মুরব্বীরা যা বলে সব কথা ছুঁড়ে ফেলে দিস নে। তুই যদি সেদিন এই বেলতলায় ওভাবে এই পিশাচকে না জাগাতি, তাহলে আজ আর এত কিছু হতো না। খুড়ো, আমার বড় ভুল হয়েছে। আমি আর জীবনে কাউকে ছোট্ট করে কিচ্ছু বলবো না। আমার ভুল হয়েছে, মস্ত বড় ভুল করেছি আমি।